বুড়িমা, আজকে ভর দুপুরে একা একা দাওয়ায় বসে কি করছো? তোমার দিনকাল এখন কেমন চলছে? এই তো বাবা গোপাল, আমার দিন ভুবান একরকম ভালোই চালিয়ে দিচ্ছেন রে। তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি বুড়িমা, তবে তোমার বাগানের ওই বড় বেগুনগুলো তুমি নিজে বাজারে গিয়ে বিক্রি করলেও তো পারো। আমার কি আর সেই আগের মতো গায়ের জোর আছে বাবা, যে ওই দূরের চাটগাঁর বড় বাজারে গিয়ে সবজি বিক্রি করব? তা অবশ্য ঠিকই বলেছো বুড়িমা, এখন তো চারিদিকের পথও বানের জলে একেবারে কাদা হয়ে ভেঙে পড়ে আছে। এই ঘরের পেছনের বাগানের বেগুন দিয়েই তো আমার নিজের পেটের খিদে কোনো মতে মিটে যায় বাবা, তাতেই আমি খুশি। বুড়িমা, তোমাকে একটা সুখবর দিতে এলাম। আমার বিয়ে ঠিক হয়েছে, আর মাত্র দুদিনের মধ্যেই ঘরে নতুন বউ আসবে। সত্যি বলছিস বাবা গোপাল? শুনে আমার বুড়ো মনের ভেতর আনন্দ হলো রে। ওপরওয়ালা তোদের মঙ্গল করুন। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি চললাম বুড়িমা। বিয়ের সব কাজ একলা হাতে চটপট গুছিয়ে নিতে হবে। তুই সাবধানে পথ দিয়ে যা রে বাবা, তোর ঘরের নতুন বউ যেন লক্ষ্মী আর ভালো মনের মানুষ হয় রে। কবিতা, এই আমাদের ছোট্ট ঘর, আজকে থেকে এই পুরো সংসার তোমার। তুমি নিজের পছন্দ মতো সবকিছু সুন্দর করে সাজিয়ে নাও। আমি গরিবের ঘর থেকে এই সংসারে এসেছি গো। তোমার ঘরে এইটুকু আশ্রয় যে আমি পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তুমি ভালো মনের মেয়ে কবিতা। আমাদের এই অভাবের ঘরে খাটুনির কষ্ট হলেও ভালোবাসার কোনোদিন কমতি হবে না। দেখো বুড়িমা, তুমি এসেছো। কবিতা, এই আমাদের বুড়িমা। উনি একা থাকেন, তবে আমাদের ভালোবাসেন আর নিজের মায়ের মতো আগলে রাখেন। আজ থেকে আমি আপনাকে নিজের আসল মা হিসেবেই মনে রাখবো। আমি আজ থেকে আপনাকে মা বলেই ডাকবো। বেঁচে থাকো মা কবিতা, তোর এই মিষ্টি মুখের মধুর কথা শুনে আমার এই নিঃসন্তান বুকটা একেবারে জুড়িয়ে গেল রে। বুড়িমা যখন আমাদের এই ঘরে এসেছে, তখন আজকে দুপুরে আমরা সবাই মিলে একসাথে বসে আনন্দ আহার করব। কবিতা, হ্যাঁ মা, আপনি ঘরের দাওয়ায় একটু শান্ত হয়ে বসুন। আমি চটপট হাত চালিয়ে রান্নাঘরের সব কাজ গুছিয়ে ফেলছি। গোপাল, বাড়ি তো কড়া রোদ উঠেছে। তুমি আর চটপট নিজের কাজ শেষ করে তাড়াতাড়ি ঘরের ভেতর ফিরে এসো কিন্তু। হ্যাঁ কবিতা, আমি দুপুরের আগেই পথ ধরে চলে আসব। ফেরবার পথে ঘরের জন্য ভালো দেখে নতুন বাজারও কিনে আনবো। তুমি সাবধানে পথ দিয়ে যেও। তুমি কাজে চলে গেলে আমি ওদিকের পাড়ায় আমাদের বুড়িমার কাছে একটু সাক্ষাতে যাচ্ছি। মা, তুমি এই সাত সকালে দাওয়ায় বসে অমন একা একা করছো গো? এই তো মা কবিতা, ঘরের বেগুন পুড়িয়ে একটু মুড়ি মাখছি রে। তুই এসেছিস, ভালো হয়েছে। বাহ মা, তোমার এই বেগুন দিয়ে মুড়ি মাখার গন্ধটা তো আরো খাসা লাগছে। তুই আর ওখানে দাঁড়িয়ে থাকিস না রে মা, এই কাঠের পিঁড়িতে বস, আমি তোকে নিজের হাতে আদর করে খাইয়ে দিই। মা, তোমার এই হাতের জাদুতে বেগুন আর মুড়ি মাখাটা সত্যিই সুস্বাদু আর ভারী হয়েছে। তোরা ভালোবাসিস বলেই আমার এই সামান্য খাবার এত ভালো লাগে মা। তবে আজকাল আমার শরীরটা আর মোটেও ভালো যাচ্ছে না। গোপাল, আজ বাজারে আমাদের দিনমজুরির কাজের অবস্থা কেমন দেখলে গো? আমাদের সংসারের খরচ কি ঠিক মতো চলবে? খাটুনির কাজ তো কম কবিতা। চারিদিকের মানুষ আজকাল আর আগের মতো টাকা দিয়ে নতুন কিছু করে কোনো শ্রমিক খাটাতে চাইছে না। মানুষের খেতে এভাবে কতদিন আর খাটবে গো? তবে তোমাকে একটা দুশ্চিন্তার কথা আজ খুলে বলি। কি কথা কবিতা? কোনো নতুন সমস্যা হয়েছে নাকি আমাদের এই পাড়ায়? আমাকে পরিষ্কার করে খুলে বলো তো। আমাদের বুড়িমা কিন্তু বয়সের কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন গো। ওনার একা ঘরে খাবার দাবারও ঠিকভাবে হচ্ছে না। তা অবশ্য ঠিকই বলেছ কবিতা। ওনার তো এই দুনিয়ায় আর কোনো মানুষ বা দেখাশোনার মতো আপন কেউ বেঁচে নেই। আজ দুপুরে আমি বুড়িমার কাছে ওনার হাতের তৈরি বেগুন আর মুড়ি মাখা খেয়েছি গো। স্বাদ সত্যি অসাধারণ হয়েছে। বুড়িমার ওই বেগুন পোড়া আর মুড়ি মাখার স্বাদ তো এই পুরো গাঁয়ের সব মানুষ এক নামে একেবারে চেনে। তবে আমার মাথায় একটা নতুন বুদ্ধি এসেছে গো। এই খাসা বেগুন ও মুড়ি মাখাকে আমরা পুরো গ্রামে চটপট ছড়িয়ে দেব। পুরো গ্রামে ছড়িয়ে দেবে? কিন্তু কবিতা, এই সাধারণ খাবার গ্রামের অন্য সাধারণ মানুষ কেন আমাদের কাছ থেকে নতুন করে কিনে খাবে? এতে আমাদের বুড়িমার ভালো লাভ হবে গো। আর এর সাথে গ্রামের গরিব দুঃখী যারা আছে তাদেরও আমরা সহজে উপকার করতে পারবো।
তোমার এই নতুন চিন্তার কথা শুনে আমার নিজের বুকেও জোর এলো কবিতা। কালকে ভোরেই আমরা বুড়িমার ঘরে যাব। বুড়িমা, আমরা দুজনে মিলে তোমার এই অভাবের জীবনের কষ্ট দূর করবার জন্য একটা নতুন উপায়ের কথা ভাবছি। হ্যাঁ মা, আমরা তোমার এই সুন্দর হাতের তৈরি বেগুন আর মুড়ি মাখার ব্যবসা এই পুরো গ্রামে ভালো করে শুরু করতে চাই। তোরা আমার এই সামান্য বেগুন আর মুড়ি মাখা নিয়ে নতুন করে কিসের ব্যবসা করতে চাস বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার হাতের এই স্বাদের খাবার আমরা গ্রামের চারিদিকের হাটে আর মানুষের ঘরে ঘরে সহজে পৌঁছে দেব বুড়িমা। আমার এই পেছনের ছোট বাগানে বেগুন তো এমনিতেই অনেক হয়ে থাকে বাবা, তোরা এই বেগুন দিয়ে যা খুশি চটপট কর। আমরা আজ বিকেলের দিকে অনাথ আশ্রমে ছোট ছোট বাচ্চাদের জন্য এই খাসা খাবার প্রথম তৈরি করে পথ ধরে নিয়ে যাব মা। তোরা যখন অমন ভালো কাজের কথা বলছিস মা কবিতা, তবে আর এখানে দাঁড়িয়ে থেকে একদম সময় নষ্ট করিস না রে। বুড়িমা, তুমি তবে দুপুরের পর অনেকগুলো বড় বড় বেগুন পুড়িয়ে সুন্দর করে মুড়ি মাখা তৈরি করে নিজের কাছে রেখো। হ্যাঁ মা, আমি আর গোপাল দুজনে মিলে দুপুরের পরই তোমার এই উঠোনের সব ঝুড়ি নিয়ে আবার ফিরে আসব। তোরা যা বাবা, তোরা বরং ওই অনাথ আশ্রমে নিয়ে গিয়ে সবাইকে পেট ভরে খাইয়ে দে, তাহলে আমার বুড়ো মনের ভেতর ভালো লাগবে। আমি সবাইকে নিজের হাতে দিচ্ছি। তবে মা, ওই দূর কোণের গাছের নিচে অমন ভদ্রলোক কে বসে আছেন গো? তুমি এই অনাথ আশ্রমের এক কোণে অমন একা মুখ করে ম্লান হয়ে কেন বসে আছো বাবা? আমি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলাম, কিন্তু আজকে আমার এই জীবনের সবকিছু একেবারে শেষ হয়ে গেছে। তোমাকে দেখে তো ভালো আর বড় ঘরের মানুষ বলেই মনে হচ্ছে বাবা, তোমার এমন দুঃখের কারণ কি রে? আমার নিজের বলতে অনেক সহায় সম্পত্তি আর দালান কোঠা ছিল মা, কিন্তু নিজের লোকেদের তীব্র লোভের কারণে আজকে আমি একলা। নিজের মানুষ তোকে এভাবে পথের মাঝে একলা ফেলে চলে গেল বাবা। তোর এই কষ্টের কথা শুনে আমার এই বুড়ো মুখ কাঁপছে। হ্যাঁ মা, তাই আমি আমার সব সম্পত্তি এই অনাথ আশ্রমে দান করে দিয়ে এখন পথে একলা জীবনযাপন করবার সিদ্ধান্ত নিয়েছি। তুই আর এই পথের ধারে একলা থাকিস না রে বাবা বিক্রম, তুই বরং আজ থেকে আমার সাথে আমার গরিবের ঘরে চল রে। আমি তো একলা মানুষ মা, আপনার সাথে অমন ছোট্ট গরিবের ঘরে গিয়ে কি আমি সত্যি একটু মাথা গুঁজবার ঠাঁই পাবো? আমি গরিব মানুষ হতে পারি বাবা, কিন্তু তুমি আমার সাথে ভালোভাবেই নিজের ঘরের ছেলের মতো থাকতে পারবে। চল রে চল। বুড়িমা, তুমি এই নতুন মানুষকে পথ থেকে সাথে করে নিয়ে এলে ঠিকই, কিন্তু তোমার এই ছোট্ট ঘরে ওনাকে রাখবে কিভাবে? বাবা গোপাল, বিক্রম ভালো ঘরের সন্তান হয়েও আজ এই দুনিয়ায় একেবারে একলা হয়ে পথের ধারে বসেছিল বাবা। ওনার এই বিপদের কথা শুনে আমার নিজের বুকের ভেতর কষ্ট হচ্ছে বুড়িমা। ওনার থাকবার একটা সুব্যবস্থা দরকার। আমার ওই ভাঙা চালা ঘরে তো একজন মানুষের শোয়ার মতো জায়গাটুকু অবশিষ্ট নেই রে বাবা, তোরা যদি কোনো নতুন উপায় করিস। বুড়িমা, তুমি বিক্রম দাদাকে নিয়ে আর চিন্তা করো না, তুমি বরং ওনাকে চটপট আমাদের বাড়িতে পাঠিয়ে দাও না। তোদের নিজেদের ঘরেই তো অভাবের সংসার গোপাল, অমন ছোট ঘরে তোরা আবার নতুন একজন মানুষকে কিভাবে আশ্রয় দিবি বাবা? আমাদের ঘরে যেমন করি হোক একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে বুড়িমা, উনি বরং আজকে রাত থেকে আমাদের ওখানেই থাকুন। হ্যাঁ বুড়িমা, গোপাল একদম খাঁটি কথা বলেছে। বিক্রম দাদা আমাদের বড় ভাইয়ের মতো, ওনার দেখভালের সব দায়িত্ব আজ থেকে আমাদের। বিক্রম দাদা, আপনি আর এই খোলা উঠানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না, চলুন ধীর পায়ে আমাদের ঘরের দিকে যাওয়া যাক। তোমাদের এই দয়ার আতিথেয়তা দেখে আমার নিজের বুকের ভেতরের সব পুরনো কষ্ট একেবারে ধুয়ে মুছে গেল গোপাল। বৌদি, আজকে সকালে বুড়িমার বাগান থেকে কচি বেগুনগুলো নিজের হাতে যত্ন করে তুলে আনলাম। বাহ বিক্রম দাদা, বেগুনগুলো দেখতে তো খাসা আর ভারী সুন্দর লাগছে। তাই এগুলো দিয়ে আজ দুপুরে কি রান্না করব? আজকে দুপুরে আপনি তাজা বেগুনগুলো দিয়ে সুন্দর করে একটা স্বাদের কষা ঝোল বানিয়ে ফেলুন না বৌদি। আচ্ছা ঠিক আছে বিক্রম দাদা, আমি এখনই উনুন ধরিয়ে গরম ভাত আর এই বেগুনের কষা ঝোল মন দিয়ে নেড়ে ফেলছি।
গোপাল, আজকে সকাল থেকে মাঠের দিকে তোমার কৃষিকাজের অবস্থা কেমন দেখলে ভাই? শরীরে ক্লান্তি লাগছে বুঝি? আর বলবেন না বিক্রম দাদা, অন্যের জমিতে এভাবে দিন রাত এক করে কড়া রোদে কাজ করেই কোনো মতে দিন কাটিয়ে দিচ্ছি। অন্যের জমিতে খাটুনির কাজ করে কি আমাদের এই অভাবের সংসারের খরচ ঠিক মতো চালানো সম্ভব হচ্ছে ভাই? কোনো মতে শুধু পেটের খিদেটুকু মিটে যাচ্ছে বিক্রম দাদা। এইভাবেই আমাদের এই গরিবের সংসার কোনো উপায়ে চলছে। তুমি নিজের মনকে এভাবে আর দুর্বল করো না গোপাল। পরিশ্রমী মানুষের ভাগ্যের চাকা সবসময় এক ছকে ঘোরে না। গোপাল, এই নাও আমার নিজের কাছে থাকা সামান্য মানে জমানো সঞ্চয়ের টাকা। তুমি টাকা নিজের কাছে সাবধানে রাখো। এ কি করছেন বিক্রম দাদা? আপনি আমাদের ঘরের অতিথি হয়ে এসেছেন, আপনার এই কষ্টের টাকা আমি কোনো মতেই নিতে পারবো না। আমি তো এখন তোমাদের এই আপন বাড়িতেই স্থায়ীভাবে আছি গোপাল। তাহলে এখন থেকে তো এটা আমাদের সবার একটা যৌথ পরিবার। বিক্রম দাদা, গোপাল একদম ঠিক কথাই বলছে। আমাদের সংসারে যতই অভাব থাকুক না কেন, আমরা অতিথির টাকা ছুঁয়েও দেখব না। তোমরা আমার কথা শোনো বৌদি, নিজের পরিবারের উন্নতির জন্য এই টাকা কাজে লাগালে কোনো পাপ হয় না। কিন্তু বিক্রম দাদা, হুট করে এতগুলো টাকা নিজের হাতে নিলে আমার নিজের মনের ভেতর কেমন যেন লাগছে। আমার নিজের বলতে তো এই দুনিয়া আর কোনো মানুষ নেই বেঁচে গোপাল। আমার পরিবারের জন্য আমি কি এটুকুও করব না? বিক্রম দাদার মুখের এই আন্তরিক কথাগুলো ফেলে দেওয়া কঠিন গোপাল। উনি যখন এত জোর করছেন, তখন তুমি টাকাটা রাখো। আচ্ছা ঠিক আছে বিক্রম দাদা, আপনার এই উপকারের কথা আমি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত মনে আগলে রাখবো। তুমি এই টাকা নিজের নতুন কাজে লাগাও গোপাল, আর আমি কালকে সকালবেলায় অন্য একটা সুব্যবস্থা করব, তুমি সাথে থেকো। বুড়িমা, আজকে সকাল সকাল আমরা দুজন মিলে আপনার এই অভাবের জীবন দূর করবার জন্য একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছি। বাবা বিক্রম, তোরা এই সাত সকালে আমার এই ভাঙা দাওয়া এসে নতুন কি ব্যবসার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার এই পেছনের ছোট্ট বাগানের সব তাজা বেগুন আমরা এবার থেকে সরাসরি শহরের বড় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবার কথা ভাবছি। আমার এই বাগানের বেগুন তো এই গাঁয়ের মানুষ ছাড়া বাইরে শহরের কেউ কোনোদিন চোখ মেলে দেখেনি বাবা। আপনি এক ফোঁটাও চিন্তা করবেন না বুড়িমা, শহরে বিক্রম দাদার ভালো ভালো নতুন লোক আছে, ওনারা সব ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ বুড়িমা, আমি আর গোপাল দাদা দুজনে মিলে মাঠের সব বেগুন চটপট তুলে নিয়ে শহরের বড় আড়তে ভালো দামে বিক্রি করে ফেলবো। তোরা যখন এত উপকারের কথা বলছিস বাবা, তবে আমার এই বাগানের সব কচি বেগুন তোরা নিজের হাতে তুলে নিয়ে যা। তবে আর এখানে দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত সময় নষ্ট করে লাভ নেই বিক্রম দাদা, চলুন আমরা দুজনে মিলে ঝুড়িগুলো নিয়ে আসি। হ্যাঁ গোপাল, চলো চটপট হাত লাগিয়ে বাগানের সব বড় বড় বেগুন তুলে চটের বস্তার ভেতর সাবধানে গুছিয়ে ফেলি। তোরা ভালো মনে খাটছিস বাবা, ওপরওয়ালা তোদের এই নতুন পথের খাটুনি সহজেই সফল করবেন। তোরা সাবধানে শহরে যা। বুড়িমা, চটপট নিজের ঘর থেকে বাইরে এসে দেখো আমরা আজকে শহর থেকে কত লাভ করে ঘরে ফিরে এসেছি। এই দেখুন বুড়িমা, শহরের বড় আড়তের মালিক আপনার বাগানের কচি বেগুন দেখে খুশি হয়ে এই টাকাগুলো আমাদের দিয়েছেন। হে কি কাণ্ড বাবা বিক্রম, আমার এই সামান্য বেগুন বিক্রি করে এতগুলো টাকা একবারে পাওয়া যায়, তা তো আমি বিশ্বাসের বাইরে। হ্যাঁ বুড়িমা, শহরের মানুষেরা আমাদের এই বিষমুক্ত টাটকা বেগুনের কদর করেছে। বিক্রম দাদার বুদ্ধিতেই আজকে এত বড় লাভ হলো। তোরা দুজনে আজ আমার এই অন্ধকারের সংসারে কত বড় আশার আলো আর নতুন খুশির দিন ফিরিয়ে আনলি রে বাবা। ও কথা মুখে আনবেন না বুড়িমা, এই টাকা তো আপনার নিজের বাগানের মাটির ফলন আর পরম খাটুনির সঠিক মূল্য। আমরা যদি এভাবে প্রতি সপ্তাহে শহরের বাজারে বেগুন পৌঁছাতে পারি, তবে আমাদের দিনকাল চটপট বদলে যাবে বুড়িমা। তোরা দুই ভাই মিলে আমার এই বুড়ো বয়সের ভরসা হয়ে আমার পাশে এসে দাঁড়ালি বাবা, আমার যে চোখ জুড়িয়ে গেল। আপনি খুশির টাকা নিজের চটের থলের ভেতর যত্ন করে গুছিয়ে রাখুন বুড়িমা, আমাদের আগামীকালের কাজে নতুন প্রস্তুতি নিতে হবে। মা, গত কয়েকদিনের বেগুন বিক্রির হিসাব দেখে আমার নিজের মনের ভেতর বড় একটা নতুন ধারণার জন্ম হয়েছে। কি ধারণার কথা বলছিস মা কবিতা?
আমাদের এই নতুন ব্যবসার লাভ নিয়ে তুই আবার কি নতুন কথা ভাবছিস? আমাকে খুলে বল তো। আমাদের এই বেগুন বিক্রির লভ্যাংশের অর্ধেক টাকা যদি আমরা ওই অনাথ আশ্রমে ছোট ছোট বাচ্চাদের জন্য দান করে দিই তবে কেমন হয় মা? তুই আর খাঁটি কথা বলছিস রে মা কবিতা। গরিবের ধন যদি আমরা আবার গরিবের মুখে তুলে দিতে পারি তবেই তো জীবনের আসল সার্থকতা। হ্যাঁ মা, অনাথ আশ্রমের ওই অসহায় বাচ্চাদের মুখে একটুখানি ভালো খাবার তুলে দিলে আমাদের এই ব্যবসার ভেতর আশীর্বাদ থাকবে। বৌদি, আপনাদের দুজনের এই দয়ালু মনের চিন্তা শুনে আমার নিজের ভেতরের সব কষ্ট একেবারে ধুয়ে মুছে গেল। বিক্রম দাদা, আপনি কখন এলেন? আমাদের এই নতুন সিদ্ধান্তের কথা শুনে আপনার নিজের মনের ভেতর কোনো আপত্তি নেই তো ভাই? এক ফোঁটাও আপত্তি নেই বৌদি। অসহায় আর গরিব দুঃখী মানুষকে নিজের সামর্থ্য মতো দান করলে মনের ভেতর এক অলৌকিক শান্তি আসে। বাবা বিক্রম যখন এই কাজে নিজের সম্মতি দিল মা কবিতা, তবে আর দেরি না করে কালই আমরা অনাথ আশ্রমে টাকা পাঠাবো। হ্যাঁ মা, কাল সকালেই গোপালকে দিয়ে অনাথ আশ্রমের খাতার ভেতরে আমাদের এই খুশির দানের টাকা জমা করে দেব। বিক্রম দাদা, আমরা দুজনে মিলে বাজারে ভালো লাভ করে আজকে এই গ্রামের বুকে কত নতুন চাষের জমি কিনতে পারলাম। হ্যাঁ গোপাল, এই নতুন কেনা জমির উর্বর মাটিতে আমরা এবার থেকে চারিদিকে শুধু তাজা বেগুনের চাষ শুরু করব। আমাদের এই নিজের জমিতে দিনরাত এক করে খাটলে শহরের বাজারে আর কোনো দিন বেগুনের কোনো কমতি হবে না বিক্রম দাদা। আমরা সৎ পথে দুজনে মিলে একসাথে খাটছি বলেই ওপরওয়ালা আমাদের এই নতুন কাজে ভালো লাভ আর নতুন গতি দিয়েছেন ভাই। শহরের বড় বড় ব্যবসায়ীরা তো এখন আমাদের এই বাগান থেকে সরাসরি এসে সব বেগুন একেবারে কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ গোপাল, নিজের খাটুনির ফসলে যখন এই গ্রামের চারিদিকের অভাব দূর হতে শুরু করেছে, তখন আমাদের আরো মন দিয়ে খাটতে হবে। চলো বিক্রম দাদা, দুপুরের কড়া রোদ উঠবার আগেই আমরা এই নতুন জমির চারিদিকের আলগুলো কোদাল দিয়ে সুন্দর করে কেটে ফেলি। হ্যাঁ ভাই, চটপট হাত লাগাও। আজকে বিকেলের দিকে আবার শহরের নতুন ক্রেতারা আমাদের এই ক্ষেতের ফসল দেখতে পথে আসবে। বুড়িমা, আজকে থেকে তোমাকে আর ওই পুরনো ভাঙা ঘরে একলা থাকতে হবে না। তুমি আজকে থেকে আমাদের এই নতুন বড় বাড়িতেই থাকবে। এ কি বলছিস বাবা গোপাল? আমার মতো এক সামান্য গরিব বুড়ির জন্য এত পাকা দালান কোঠার সুখের কি দরকার ছিল রে? মা, তুমি অমন কথা একদম মুখে এনো না। তোমার ওই বাগানের বেগুনের দৌলতেই তো আজ আমাদের সংসারে এত বড় আলো এসেছে। হ্যাঁ বুড়িমা, তুমি যদি সেদিন তোমার বাগানের সব বেগুন আমাদের হাতে তুলে না দিতে, তবে আমাদের এই খুশির দিন কোনো দিন আসতো না। আর বুড়িমার সেই বেগুন আর মুড়ি মাখার বদৌলতেই তো আজকে আমি তোমাদের এই আপন পরিবারের সাথে একত্রিত হতে পারলাম। তোরা সবাই মিলে আমাকে নিজের মায়ের মতো এত বড় সম্মান আর ভালোবাসা দিলি বাবা। আমার এই গরিবের জীবন যে ধন্য হয়ে গেল রে। মা চলো, আর এই খোলা উঠোনে দাঁড়িয়ে কথা বাড়িয়ে লাভ নেই। ঘরের ভেতরের নতুন বিছানা তোমার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি। হ্যাঁ বুড়িমা, এখন থেকে আমরা চারজন মিলে একই ছাদের নিচে এক সুখে ভরা নতুন পরিবার হয়ে চিরকাল বসবাস করব। আমাদের এই সুন্দর একতা আর সততার বন্ধন যেন এ সংসারে সারা জীবন এমন অটুট আর পরম শান্তিতে টিকে থাকে।